প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভি প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামের সারাটি অনুষ্ঠান নিয়ে আমি সঞ্চালনে আছি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আছেন আজকে অতিথি সাংবাদিক এম এ রহিম। রহিম ভাই সিলেট বেতারের জ্যেষ্ঠ সাংবাদিক। রহিম ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা আমার পক্ষ থেকে। প্রিয় দর্শক, যথারীতি আজকের অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আর অনেক পাবলিকেশন 38/2 খ তাজমহল মার্কেট ঢাকা এর সৌজন্যে, বাংলা বাজার ঢাকা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা মাহতাবউদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনেক পাবলিকেশন পাঠ্য বইয়ের জগতে একটি অবিস্মরণীয় নাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনেক পাবলিকেশন। শুরু করছি পত্রিকা পড়া। প্রথমে হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা আসছে। কালের কণ্ঠ জাতীয় পত্রিকা, কাজীর বাজার এবং সিলেট মিরর, সিলেটের স্থানীয় 2টি। প্রথমেই নিচ্ছি জাতীয় পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 18 জুলাই 2026, 3 শ্রাবণ 1433, 3 সফর 1448। সফর এবং বাংলা ভাষা দুটা পাশাপাশি একই তারিখ, 1 2 3 একই তারিখ শ্রাবণ চলতেছে। পত্রিকা পড়া শুরু করছি। ডেঙ্গু আক্রান্ত 5 জনে এক শিশু। মানে 5 জনে একটা করে, 5 জনের মধ্যে একজন শিশু। বন্যায় ডেঙ্গুর ঝুঁকিতে প্রস্তুতি, জনসচেতনতার বিকল্প নেই, অভিমত ডক্টর কবিরুল বাশার। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা 16 থেকে 50 বছর বয়সী আক্রান্ত 70%, 15 বছরের কম আক্রান্ত 19%, চলতি বছর আক্রান্ত 9,770 এবং মৃত্যু 32। একটি প্রতিবেদন করা হয়েছে। আচ্ছা, এই 2 মাসের ভয়াবহ আগস্ট সেপ্টেম্বরে যেটা হবে আর কি আগামীতে, এটা একটি আশঙ্কাজনক একটি খবর। কিন্তু এটা অন্য খবর পড়ি, আসবো আপনার অতিথির কাছে সম্পূর্ণ খবর নিয়ে। বিশ্ববাজারে রেকর্ড 12% মূল্য বৃদ্ধির জেরে জ্বালানির দাম বাড়ালো চীন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, আজ থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের বাজারে অস্থিরতা। আই হ্যাভ এ প্ল্যান, আশা ফেরানোর অঙ্গীকার নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নহাম। তার আগে একটি স্লোগান, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এটা একটি প্রত্যেকটা মন্ত্রী বা যাই আসবে না একটা স্লোগান, লক্ষ্য উদ্দেশ্য থাকে আর কি, একটা লক্ষ্যকে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যাওয়া। বিশেষ লেখা, গাছই আমাদের বাঁচাবে, ইমদাদুল হক মিলন, একটি গল্পের মতো লেখা। চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার। যেহেতু কক্সবাজারের উনার নির্বাচনী এলাকা চকরিয়া, কক্সবাজার চকরিয়া, এই সব এলাকার মারাত্মক বন্যা হয়েছে এই বছর। ইউ সিদ্ধান্ত নিতে পারে 13 বছরের আগে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার নয়। এই ধরনের একটা পদক্ষেপ নিলে মোটামুটি একটা ভালোই হয়, কি মনে করেন? না, অবশ্যই এটা তো মাদক, এই যে ওই যে মোবাইলটা বা এগুলো একটা ড্রাগের মতো হয়ে যাচ্ছে। আরো খবর, ইউরোপের বাজারে পোশাকের দাম কমছে, অর্ডারও কমছে। বাংলাদেশের পোশাক রপ্তানি, এটা ভালো সংকেত নয় আমাদের দেশের জন্য, অবশ্যই দুঃসংবাদ। এই সেক্টরে আমাদের অনেক মহিলারা বা নারীরা যে পরিশ্রম করছেন, তাদের একটা কর্মসংস্থান বিদ্যমান রয়েছে। এটা যদি বাজার খারাপ হলে তো ডান পাশে বড় করে খেলার খবর, ছবি সহ আসছে, মেসির ছবি সহ। অপূর্ণতার মেটলাইফ হবে পূর্ণতার ঠিকানা। 10 বছর পর সেই মেসি ফিরছেন মেটলাইফে বিশ্বকাপ ফাইনাল খেলতে। আরো একটি ইতিহাস গড়ার সুযোগ নিয়ে ফুটবল যে কোনো কখনো গল্পের চেয়েও অবিশ্বাস্য হয়ে ওঠে। মেসির এই প্রত্যাবর্তন যেন এর সবচেয়ে বড় উদাহরণ। মেসিকে নিয়েই সবকিছু। মেসিকে হারাতে তার পথে হাঁটতে চাই স্পেন। অর্থাৎ মেসি যেভাবে খেলেছে সেভাবে খেলে মেসিকে হারাতে যাচ্ছে স্পেন। আচ্ছা, দেখা যাক আমরা কার হাসি আমরা দেখবো। বাংলাদেশে কিন্তু শেষ হাসি কে হাসছেন, বাংলাদেশের বেশিরভাগ প্রত্যাশা অর্থাৎ সাপোর্ট মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা। ঠিক বলেছেন। রহিম ভাই, বিশেষ পৃষ্ঠাটা পড়ি, আবারও আসছি। সমীক্ষা ছাড়াই গ্রামীণ সেতুর
মেগা প্রকল্প, এটা নিয়ে কথা বলবেন যেহেতু একসময় জনপ্রতিনিধি ছিলেন। শ্রমিককে ছাড়া তো এটা এখানে একটু সংক্ষিপ্ত ভাবে কিছু দিক তুলে ধরা হয়েছে। 8,000 কোটি টাকা ব্যয়ে 204 সেতু নির্মাণের পরিকল্পনা, প্রায় অর্ধেকের কোনো সমীক্ষা হয়নি। এটা একটু আলোচনা করা। সারা বাংলাদেশ নাকি এটা? সারা বাংলাদেশের সমীক্ষা ছাড়াই না, সমীক্ষা ছাড়া যারা নিউজ করছে এটা বোঝা উচিত। একটা হইল টিপিপি বানানোর সময় সমীক্ষা ছাড়াই হয়ে যায়। ওইটা যখন একমেকে পাস হয় বা প্ল্যানিং মিনিস্ট্রিতে পাস হয়, তখন পিডি নিয়োগ দিয়ে যখন কার্যক্রম শুরু হয়, তখন আবার রিভাইজ স্কিম হয়, সরেজমিন ইনকোয়ারি হয়। তাহলে তারও দিক এইগুলা নিউজ যারাই করে বুঝে শুনে নিউজ করে। এটা সরেজমিন যাচাই হবে। এই ধরনের একটা প্রজেক্ট প্রস্তাবনা সিলেটের গিয়েছে ঢাকায়, জানি না ওইটা কিনা। এটা বিতর্ক পড়লে বোঝা যেত। সেতুগুলো হলো সরকারি দল বিএনপি এমপিদের এলাকায় ব্যয় বৃদ্ধি, নকশা পরিবর্তন ও সময় ক্ষেপণের ঝুঁকি বাড়বে। হোক না, নতুন সরকার গেছে, তারা তাদের জনগণের কাছে কমিটমেন্ট আছে, অনেকগুলা রাস্তায় ব্রিজ না হলে চলে না। তার তো আশা প্রত্যাশা জনগণেরও আছে। এগুলা যখন তালিকায় ঢুকানো হয়, ওই যে সমীক্ষা চালা, এটা তালিকায় ঢুকানো হয়েছে, এটা একটা খসড়া তালিকা। এটার পরে আবার যখন হবে, মূল প্রকল্প ঢাকায় পাস হবে, পিডি নিয়োগ হবে, কার্যক্রম শুরু হবে, সরেজমিন আসবে, আবার যাচাই বাছাই করে স্কিম তৈরি হবে। সেটাই জনগণ আশা করে। রাজনৈতিক পরিচয়ে শুধু যেখানে খাল সবকিছুকে নেগেটিভ দেখলে হয়, যেখানে দরকার আছে সেখানে যদি না হয় না। এই প্রসঙ্গে আমি একটু বলি, উন্নয়ন কার্যক্রমটা তো আমি তো ধরো সাংবাদিকতার পাশাপাশি আমি অনেক কন্ট্রাক্টরি কাজেও যুক্ত বা অনেক মাঠ লেভেলে কাজ করি। কাজের অনেক বিষয় আছে যেটা আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি না। অনেকগুলো টেন্ডার হইলে 5% লেস হয়, 10% লেস হয়, আবার গভর্নমেন্টের বিলের সময় 15% ডেট ইনকাম ট্যাক্স আবার ওইখান থেকে কর্তন করে। একটা প্রকল্প প্রায় 40% দেখা যায় বিভিন্ন খাতে হয়ে যায়, 60% বা 50% থাকে। এগুলা অনেকে মনে করেন এত টাকার কাজ কম হইলে বলে, এগুলা বুঝে শুনে আগাতে হবে। এটা প্রক্রিয়ার মধ্যে, এগুলো বুঝতে হবে। যারা সংবাদ নিউজ ওনাদের এটা করে হয় কি, কন্ট্রাক্টর সংশ্লিষ্ট দপ্তর একটা মধ্যে থাকে, একটা ভীতির মধ্যে থাকে, কেউ রিস্ক নিয়ে কাজ করতে চান। এমন সময় এমনও দেখা যায় কন্ট্রাক্টর কাজ করছে, গভর্নমেন্ট বিল দিতে পারে নাই, সে পকেট থেকে অ্যাডভান্স কাজ করছে। অনেক প্রকল্প আছে এই ধরনের, ফান্ড চালাও অনেক বলা হয় কাজ করে ফেলে। তো এগুলা নিয়ে যখন কেউ বিরুদ্ধে লেখালেখি করেন, এতে সংশ্লিষ্ট জানতে হবে, জেনে শুনে বুঝে তারপরে নিউজ করতে। আরো খবর, মানব পাচার মামলায় শাস্তির হার বাড়বে নতুন আইনে। আগের মামলাগুলোতে 46,000 আসামি, গ্রেপ্তার অর্ধেকের কম। আগের মামলাগুলোর শাস্তির হার 1.82%। শাস্তির হার বাড়াতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। এটা তার আইনি প্রক্রিয়ায় বাড়বে বা কম বেশি, এটা আইনি প্রক্রিয়া। যুগের প্রেক্ষিতে আইনের কিছু আছে, আইনের যে যুগ উপযোগী করা, এটা দেশের যে সমস্যার আলোকে আইনের নতুন ধারা বা নতুন সংযোজন, এটা ঠিক, এটা চলমান প্রক্রিয়া। আন্তর্জাতিক একটি খবর, পাল্টাপাল্টি হামলা দক্ষিণ ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্য মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করছে কার্যত বন্ধ। কুয়েতে একের পর এক ইরানি হামলা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সুযোগ আপাতত। বেসিক কথাটা হইলো যে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলটা শান্তি বিরাজমান না থাকে, অর্থনীতি, আমাদের জীবন যাপন সবকিছুতে অস্থিরতা বিরাজ করে, এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো দেশ তো চলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরিপূর্ণ সম্পদ দিয়ে গড়ে তুলেন নাই, একজন আরেকজনের উপর নির্ভরশীল। পারস্পরিক সহযোগিতা বিশ্বটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। এইভাবে আমাদেরকে আমেরিকার এই মডেল কিন্তু সেটা করতে দিচ্ছে না। ও একলাই নেতৃত্ব নিতে চাচ্ছে, দীর্ঘদিন থেকে তারা নেতৃত্বে আছে। এইটার আমরা অবসান চাই, শান্তি বিরাজ হোক, এটাই আমাদের জাতির প্রত্যাশা। শান্তি কবিতা কবি যারা সময় দেখে। অত্যন্ত খেলার খবর আরেকটি, ফ্রান্স ইংল্যান্ড ম্যাচে ভিন্ন লড়াই। দেশের ছবি আসছে এখানে, তৃতীয় স্থান নির্ধারণের জন্য এই খেলা। দেখি শেষ হাসি কে হাসেন। আমার বাংলাদেশে তো খেলা অনেক রাত জেগে অনেকে খেলা দেখছেন এবং আনন্দের মধ্যে মোটামুটি ভাবে বাংলাদেশের মধ্যে একটা আছে, এবং সেই হাতটা কিন্তু দুই দলের প্রায় কাছাকাছি। আমি বলি মিলন ভাই, বেসিক কথাটা আমাদের দেশে যে মাদক এবং মোবাইল যে আসক্তি যেভাবে বাড়ছে, এটার খেলাধুলা এগুলা শিল্প সংস্কৃতির চর্চা দেশে মানে বিকশিত না করলে খেলাধুলা অনুষ্ঠান বিভিন্ন এগুলো যখনই চলবে তখন মানুষ একটু ডাইভার্ট, এটা ব্যস্ততার মধ্যে থাকবে,
বিশেষ করে শারীরিক চর্চারও দরকার আছে, বুঝছেন সবার। অনেক অনেক ধন্যবাদ। চারুকলায় বর্ষার গণঘটা। বর্ষা এই বর্ষা নিয়ে চারুকলায় যে কার্যক্রম চলে তারই একটি দৃশ্য। না, এবার দেখলাম যে আসলে যে খোলা আকাশে মানে যে বৃষ্টি বাদলের দিনে যে চারুকলায় যে এই এগুলা অনুষ্ঠানগুলো culture- কিন্তু মানুষকে মনকে প্রফুল্ল মনকে রাখে। হাজার হাজার এখানে দর্শক কিন্তু দেখছে। এটা প্রকৃতির একটা সুন্দর একটা মানে কি বলে এটা জানান দেওয়া যে প্রকৃতিকে হ্যাঁ। রিসিভ করা এটাও এটা এই ধরনের একটা ইয়ে খুব চমৎকার লাগছে। কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে যে দেখলাম, এটা সুন্দর একটা আসলে ইয়েগুলা। সংস্কৃতির দেশ বাংলাদেশ, আমাদের সেটাই। দেশের অনেক আর সংস্কৃতি আমরা আছে। 16 ঋতুর দেশ, আমাদের শিল্প আছে, সংস্কৃতি আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এইগুলাকে লালন পালন করে আমাদেরকে এগোতে হ্যাঁ, হবে। লালন সেটাই। পালন করতে হবে লালন পালন করে এবং এগোতে তাদেরকে হবে। করার সুযোগ করে দিতে হবে। সুযোগ করে দেওয়া, এই জন্য গুড গভর্নেন্স দরকার। রাষ্ট্র এটা সুশীল কি বলবো, এটা শান্তিপ্রিয় সমাজ ব্যবস্থা দরকার। অস্থিরতা থেকে আমরা মুক্তি চাই। বেসিক কথা যে বিশৃঙ্খলা যুদ্ধের চেয়ে ভয়াবহ। এই জন্য বিশৃঙ্খলা বাদ দিয়ে সবাই শান্ত হয়ে যার যার লেভেলে আমরা কাজ করি। কাজের কোনো বিকল্প না, কাজ ছাড়া চলবে না। আমাদের খাবার নিয়ে যে কোনটা? সমস্যা, এই যে আমাদের পোল্ট্রি খাত, পোল্ট্রি খাতে অ্যান্টিবায়োটিকের অনির্ভরতা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সচেতন না হলে অতি নির্ভরতা বাড়াচ্ছে। অতি নির্ভর। হ্যাঁ, এখন যেভাবে হোটেল রেস্টুরেন্টে এই যে পুরো মুরগের সমাহার বিকালের দিকে, এইগুলো তো সবই আমাদের পোল্ট্রি মুরগ, ওই যে ফার্মের মুরগ দিয়ে এইগুলো হচ্ছে। আমাদের দেশজ যে গৃহাঙ্গনে যে মুরগের আবাদ বা চাষাবাদ, এটা কমে ওই যে পরিকল্পিত যে ইয়েটা, ওই যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে যে পোল্ট্রি মুরগ, এইটার ব্যবহার বেড়ে গেছে এবং এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ আছে। দেখেন এক মাসে একটা মুরগ আমাদের অতি নির্ভরতা কমাতে হবে। আমাদের বেসিক্যালি আমাদের যে প্রাকৃতিক যে খাবার দাবার গুলো, যেমন আমাদের মাছ আছে, হ্যাঁ, বা ওই যে দেশীয় মুরগ যেগুলো আছে, এগুলার উপরে আমাদেরকে এগোতে হবে। আরো অন্য খবর, আর শাকসবজির দিকে এগোতে হবে। 7 বছরে হ্যাঁ। 79 পুলিশ সদস্যের আত্মহত্যা। জানো। পুলিশ সাড়ে বাহিনীর 7 বছরে। ভেতরে নিয়মিত কাউন্সেলিং ব্যবস্থা থাকা প্রয়োজন। ডক্টর তৌহিদুল হক একটি পরামর্শ দিয়েছিল। বরিশালে 12 নদীর পানি বিপদসীমার উপরে, উত্তরে 5 জেলায় বন্যার সংখ্যা, জীবন রক্ষাকারী ঔষধের মৃত্যুর হার। শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে ব্রিফিং এ রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এই যে একটা ঘটনা, শেষ খবরটি, 7.5 বছরে 79 পুলিশ সদস্যের আত্মহত্যা। পুলিশ বাহিনী, এটা তো খুবই দুঃখজনক। এটা তো আমরা দেখি এরা তো এরা পরিকল্পিত বাহিনী। জীবনের যে কত গল্প আছে। কিন্তু দেখা যায় যে অন্তরালে অনেক ধরনের মানসিক সমস্যা, ওই যে মানসিক চাপ, কর্মঘণ্টায় আর্থিক মানে এগুলা পারিবারিক না। আমাদের দেশের মূল হইল কি আমাদের পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর উপরে রাষ্ট্র সব শান্তি শৃঙ্খলা নির্ভরশীল। এই বিভাগে যদি অন্তরালে এই ধরনের মানে দুঃসংবাদ আমরা থেকে থাকে, যেটা হয়তো আমরা জানি না, আজকে সংবাদ মাধ্যমে এসেছে, আমরা চাইবো যে এটা যেভাবেই সমাধান হয়, এটার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া, যাতে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পুলিশরা যখন যে সরকার আসে তার জন্য কাজ করতে হয়। সেটাই। পুলিশ মারমুখী হয় তখনই, যখন একটু সরকারের কথা শুনতে হয় তখন তাদেরকে। এই পুলিশের যে জীবনের গল্প, যে আরো কত আছে, কত যে তাদের কান্না আছে, এগুলো তুলে ধরার চেষ্টা করেছে। যে 7.5 পুলিশ বেসিক্যালি তো রাষ্ট্রের চাকরি করে, এরা সেবক। যখন যে গভর্নমেন্ট থাকবে তার আদেশ নির্দেশ মোতাবেকই চলবে তারা। পুলিশ বিভাগের যে তাদের যে চাহিদা বা তারা যারা জীবনযাপন করে বাঁচতে পারে, তার সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করা হয়েছে। এরপরে যে এই সংবাদটা খুবই দুঃখজনক। আগামীতে এইগুলা যাচাই বাছাই করে যাতে না হয়। কনস্টেবল পর্যায়ে যারা আছে তাদের ভাগ্যে কিন্তু এখনো তেমন। সেটাই, এরা এখনো মানবতার জীবনযাপন করছেন। অফিসার লেভেলে অনেক সহযোগিতা বাড়লেও। একটা খবরের আপনি বিশ্লেষণ করেছেন, এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার এলাকায় যে বন্যার ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের উদ্যোগ দিচ্ছে সরকার, এবার একটা বিষয় দেখা যায় যে কোন মন্ত্রী এমপিরা প্রতি সপ্তাহ তার এলাকায় যাচ্ছেন। এটা কিন্তু একটা ভালো দিক। তারা জনগণের পাশে যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। আর নতুন গভর্নমেন্ট, নতুন বাজেট হয়েছে, তো সব কাজেই টাকা পয়সার বিষয় আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ওনার নিজ এলাকায় গেছেন, পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। পুনর্বাসন করতে হবে এবং দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী যে দুর্যোগের যে মানে করা, মানুষকে বাঁচানোর বা ব্যবস্থা করা, এটার জন্য উদ্যোগ নিতে হবে আগামীতে। শুধু দুর্যোগ আসলে পুনর্বাসন করলেন, এই পুনর্বাসন দিয়ে না, দুর্যোগের পূর্ব সতর্কতা, দুর্যোগকালীন ম্যানেজমেন্ট, দুর্যোগ পরবর্তী করণীয়,
এটা ধার্য করে গভর্নমেন্টকে এই সেবামূলক সংগঠনকে সাথে নিয়ে এই কার্যক্রমগুলো দেশব্যাপী ইয়ে করতে হবে। আসলে উনি তো দেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ। তার এলাকার জন্য তো এমপি। এমপি এই হিসাবে ওনার কাছে যাওয়া এবং প্রত্যেকটি এমপি যদি তার এলাকায় যদি এইভাবে যায়, আপনি যে বক্তব্যটা রেখেছেন আমার সাথে আমিও একমত এখানে, তাহলে দেশটা তখন এটার সাথে অনেক এনজিও কে লাগাতে হবে। দেশে অনেক এনজিও আছে, তারা কাজ পাচ্ছেন না, ওনাদেরকে সরকারি সহযোগিতা হিসেবে কাজে লাগান। আমরা স্থানীয় পত্রিকা, হ্যাঁ সেটাই। ধন্যবাদ। পরবর্তীতে আসবে। আমাদের হাতে দুটি স্থানীয় পত্রিকা আজকে আছে, দৈনিক কাজীর বাজার এবং সিলেট মিরর। আমি প্রথমেই নিচ্ছি দৈনিক কাজীর বাজার, পড়ছি প্রথম খবরটি, ভাতা বাড়ছে 4 ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। কাজীর বাজার দিয়েছে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, এদের জন্য নতুন করে ভাতা না, কালকে আমি তো দেখেছি সব ক্যাটাগরির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা, বিভিন্ন ওনাদেরকে আনুপাতিক হারে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে দেখেন ওই যে ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইসিস রোগীদের যে অতীতে যেটা 50,000 ছিল তাদেরকে 1 লক্ষ টাকা করা হয়েছে। এদিকে দেখেন কৃষি ঋণ গভর্নমেন্ট আসার পরেই মকুব করে দিয়েছেন। এগুলা ভালো দিক, এটা মানবিকতার একটা পরিচয়। না, আসলে মানুষ মানুষের জন্য তার একটা পরিচয়। যদি এক ভাতা থাকলে তো মানুষের জীবনে ব্যয় বাড়ছে, এটা বৃদ্ধি করা হয়েছে, এটা গভর্নমেন্ট একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এটার জন্য ধন্যবাদ জানাই। এবং আগামীতে ভাতার পরিসরটা বৃদ্ধি করতে হবে। অনেক মানুষ ভাতার আওতায় আসতে পারেন না, তাদেরকে সমীক্ষা সাপেক্ষে ভাতার আওতা অন্তর্ভুক্ত করতে হবে। যাকে এটার পক্ষ বিপক্ষ কথাও আছে, অনেকে চাই যে শুধু ভাতা দিয়ে যদি দেশ ভরের মানুষ তো কার্যক্রম হারাই ফেলতে পারে, এই ধরনের কথাও আবার এটা আছে। যেহেতু আপনি চালু করেছেন তাইলে কাউকে বঞ্চিত রাখা যাবে না। অন্যদিকে হচ্ছে কি ভুয়া মুক্তিযোদ্ধা যাতে তালিকা না থাকে, এইটারও একটা যাচাই বাছাই করতে হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্যই আমরা এই দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধার অবদান অনস্বীকার্য, তাদের ভাতা বাড়বে, এটা আমাদের আনন্দের বিষয়। আরো খবর, সিলেটের উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধনে অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাথে কিন্তু সিসি প্রশাসকও কিন্তু উপস্থিত আছেন আর কি। না, আমাদের সিলেটে অনেক যারা গুণী জ্ঞানী নেতৃবৃন্দ অনেকেই চলে গেছেন। আজকে যারা আমাদের আরিফুল হক চৌধুরী সাহেব আছেন, খন্দকার মুক্তাদির সাহেব আছেন, কাইম চৌধুরী গং যারা আছেন, আমরা চাচ্ছি যে সবাই মিলেমিশে সিলেটের উন্নয়নে আমরা অনেক দূর পিছিয়ে রয়েছি। আমরা সরকারকে দিচ্ছি রাজস্ব বেশি, কিন্তু আমরা পাচ্ছি কম। এই জন্য ঐক্যবদ্ধ না থাকলে অন্য এলাকার লোকজন ফায়দা নিচ্ছে এবং নিয়ে যাবে। এই জন্য ঐক্যবদ্ধতার পুরো বিকল্প নাই। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ, প্রকাশ্যে অন্তরালে ঐক্যবদ্ধ থেকে সিলেটের উন্নয়নের কাজ করতে হবে। এই সময় যদি কেউ এর বাইরে চলে তাইলে জনগণের কাছে তার খেসারত দিতে হবে। দেখ, এক সময় খুব দীর্ঘদিন ছিলেন উনি, সিসিকে মেয়র ছিলেন। এই হিসাবে কোথায় কি লাগবে না লাগবে আরিফুল হক চৌধুরী ভালো মতোই জানেন সেটা, এবং করতে চেয়ে উনি দেখেন অনেক ওই কাউন্সিলর থেকে আজকে মন্ত্রী হয়েছে। উনি আপাদমস্তক জনগণের সেবক হিসাবে উনি সবসময় কাজ করে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশনের নারী নক্ষত্র উনার নলেজের মধ্যে আছে, এবং এইবার সিলেট 4-এর উনি এমপি হয়েছেন, আবার মন্ত্রিত্ব পেয়েছেন। অনেক উন্নয়ন প্রকল্প উনি হাতে নিচ্ছেন বলে আমি বিভিন্ন অফিসে শুনেছি, এবং উনার মুখে কিন্তু মাঝে মধ্যে চলে আসেন সিলেটের সিটি কর্পোরেশনের উন্নয়নে অনেক কিন্তু ভূমিকা রাখার চেষ্টা করছিল। এই জনগণের ডাকে আসেন, কিন্তু আমরা চাইবো যে সিলেট 4 যেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন ওইখানে উনি বেশি করে সময় দিয়ে ওই এলাকাটা যেহেতু সম্পদশালী এলাকা বাট নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাই। যার টান সে কোনো টানবে, আপনি লাইনঘাটের মানুষ এই হিসেবে এই কথাটা আপনার থেকে আসবেই, এটাই স্বাভাবিক। আগামী সপ্তাহে 7 জেলায় বন্যার আভাস। আরেকটি অশনি সংকেত, হবিগঞ্জে 3 মোটরসাইকেলের সংঘর্ষে 3 যুবক নিহত। 3টি মোটরসাইকেলের সংঘর্ষ, 3 জন যুবক। মোটরসাইকেলের বিষয়টা বারবারই আসছে, কিন্তু মোটরসাইকেল বেসিক্যালি গ্রাম এলাকায় অনেক ছেলেরা বা যারা মোটরসাইকেল চালায় আমি দেখেছি প্রথমত লাইসেন্স নাই, দ্বিতীয়ত একজনের হেলমেট ইউজ করেন না। হেলমেটটা প্রাথমিকভাবে, এবং খুব অল্প বয়সী ছেলেরা তাৎক্ষণিকভাবে সুরক্ষার ব্যবস্থা হলো হেলমেট। এই জিনিসটা অনেকে ব্যবহার করেন না। আমি দয়া অনুরোধ জানাবো, এইটা আমরা যারা মোটরসাইকেল চালাই, যেমন আমি সিলেট শহরে মোটরসাইকেল চালাইতে হয়, আমি সবসময় হেলমেট ইউজ করি। হেলমেট বিভিন্ন ধরনের আছে, আধুনিক অনেক হেলমেট বেরিয়েছে যাতে বাতাস ঢুকে মাথা গরম হয় না। আমি সবাইকে অনুরোধ জানাবো হেলমেট ইউজ করেন, সুরক্ষা সামগ্রী ব্যবহার করেন, এবং আমি সরকারকে অনুরোধ জানাবো যে ট্রাফিক ব্যবস্থাটা আরো জোরদার করার জন্য। এতে দরকার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে ট্রাফিক ডিপার্টমেন্টকে ছাত্রদেরকে তারা ট্রেনিং এর মতো করতে পারে। অনেক সুন্দর একটি সাজেশন আছে আপনার কাছ থেকে, ট্রেনিং দিতে হবে। আরো খবর,
এখন থেকে বাবা মা ও দাদা দাদিকে কানাডায় নেওয়া যাবে না। কানাডা ভিসা প্রসেসিং এর আরেকটা নতুন তাদের নিয়ম। সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে কঠোর কড়াকড়ি আরোপ যুক্তরাষ্ট্রে। দুটি পাশাপাশি খবর আর কি, এটা নেগেটিভ সংবাদ। এটা জি, এটা আরো আনন্দের মধ্যে আর কি, মানে আনন্দের একটা সংবাদ আনলাম, যেটা আমরা প্রত্যাশা করি না। শহীদ ওয়াসিম ও শহীদ মোস্তাকির কবর জিয়ারত। সিলেট মহানগর জামাত নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের নেতা, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। এটা ভালো দিক, ওনারা গেছেন, তাদেরকে স্মরণ রাখছেন, তাদের কারণে আজকে আমরা নতুন উদ্যমে আজকে বাংলাদেশ যে অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশ সৃষ্টি পেয়েছি আমরা, এই জন্য তাদের কৃতজ্ঞতা। আবারও রাষ্ট্র বন্যার খবর। মৌলভীবাজারে বন্যায় 85 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। এই জন্য সড়ক না মরণ ফাঁদ দেখা যাচ্ছে, যে অবস্থার মধ্যে আছে আর কি। শুনুন মিলন ভাই, একটা বিষয় হচ্ছে কি, আমি সরকারের সকল উন্নয়নের পর একটা বিষয় নিয়ে, আমি এত বছর ধরে বিভিন্ন রাস্তাঘাট সরকার অল্প অল্প করে উন্নয়ন করে, পুরো রাস্তা হয় না। ধরেন আপনার পাঞ্জাবিটা যদি পুরো পাঞ্জাবি বানাইতে হয়, কলার না দেন পাঞ্জাবিটা পূর্ণ হবে না। যে কোনো রাস্তা করলে পুরোটা করতে হবে। এবং সিলেট অঞ্চল যেহেতু বৃষ্টি বাদলার এলাকা, ওইখানে সকল রাস্তা এখন আরসিসি করতে হবে। বিটুমিনের রোড দিয়ে সিলেট অঞ্চলের রাস্তা টেকসই হবে না এবং দীর্ঘমেয়াদী হবে না। বিধায় গভর্নমেন্ট আইন করে সিলেটের সকল রাস্তা আরসিসি করতে হবে। এই রাতে যদি কেউ রাস্তা দিয়ে হুন্ডা দিয়ে আসে, এই জায়গাতে পড়ে সে মৌলভীবাজারের যে অবস্থা, মৌলভীবাজার তো অত বন্যা নয়, এই বছর বন্যা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী বিশেষ করে জকিগঞ্জ, খানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, এই এলাকার অবস্থা ভয়াবহ, মানুষ চলতে ফিরতে পারতেন না। মৌলভীবাজারে পরে ছাত্রক সুনামগঞ্জ, দিরাই, এইগুলো নিয়ে কিছু খবর আছে। কুলাউড়ার খবর আছে। কুলাউড়া সাজাপ্রাপ্ত আসামি 7 জন আটক। নগরীতে 32 ঘন্টায় গ্রেপ্তার 60। ছাত্রকে 3 সন্তানের জননী রহস্যজনক মৃত্যু। দিরায়ে অপহৃত কলেজ ছাত্রী কলেজ ছাত্রী উদ্ধার সিলেট শহরে। এইগুলো যাই হয়েছে, এই যে বিশেষ করে 32 ঘন্টায় গ্রেফতার 60 জন, যাদের বিরুদ্ধে মনে করেন হুলিয়া আছে, যাদের মনে করেন ওয়ারেন্ট আছে, এদেরকে দ্রুততার ভিত্তিতে অ্যারেস্ট করতে হবে। বিশেষ করে মাদকের বিস্তার রোধ করতে হবে সিলেট শহরে। এই সিলেট শহর আমাদের কোরআনের শহর, এটা কন্টিনিউস করতেই হবে। এগুলা কোন অপরাধী যার বিরুদ্ধে আইনের খড়গ লাগানো আছে, উনাকে লাল করে ঢুকাতে হবে, করলে চলবে না। এই জন্য আইন শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। ছাত্রকে 3 সন্তানের জননী রহস্যজনক মৃত্যু। এই মৃত্যুগুলো কিন্তু এই বিষয়টা আমাকে তুলে দেয়। একটা হলো যেমন আমাদের নারী এবং শিশু, যারা আমাদের মনে করেন মা এবং সন্তান, যাদেরকে আমরা বেশি আইনি সহায়তা দেব, আদর করে রাখবো, এই যে রেপ, এরপরে যে সন্তানদের প্রতি এগুলা একটা সভ্য জাতির পরিচয় বহন করে না। আর মা যেখানে নিরাপদ নয়, সেখানে শিশুর পরিচর্যা না, মা মাটি মানুষ, এগুলা নিয়ে সবাইকে সদয় হতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমি মনে করি স্পেশাল ফোর্স গঠন করতে হবে প্রবাসীদের জন্য, যেখানে একটা ফোর্স গঠন করা হয়েছে। যদি আমাদের বিশেষ করে নারী, শিশু এবং এই জাতীয় মাদক, এইটার জন্য স্পেশাল একটা ফোর্স, মানে ঘটনা ঘটলে সাথে সাথে যাতে অ্যাকশনে যেতে পারে, এই জন্য একটা বন্দোবস্ত করতে হবে। ছাত্রকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক, এই প্রত্যাশা রেখে বাজারে শেষ পৃষ্ঠা পড়ছি। মুসলিম নগর লাখের পার জাফলং কাঁচা সড়ক, বৃষ্টি হলেই কাদা জল। মৌলভীবাজারের দৃশ্য পর মৌলভীবাজারটা পড়লাম ওই পৃষ্ঠায়, এই পৃষ্ঠায় দেখি আবার এলাকায় ওই যে নিজ দেশে পরবাসীর মতো, যে জাফলং এলাকায় পাথর বালুর সমারোহ, সম্পদে ভরপুর, ওই এলাকায় যান আপনি রাস্তাঘাট পাবেন না। এটা নিজ দেশে পরবাসী আর কি। এই দুঃখের শেষ নাই। এই যে মুসলিম নগর লাখের পার জাফলং কাঁচা সড়ক, এই এলাকায় একটি রাস্তাঘাটও ভালো পাবেন না। এই জন্য কি আর বলবো, যে উপকরণ দিয়ে রাস্তাঘাট তৈরি হয়, এই উপকরণ যেখানে বিদ্যমান আছে সেখানে রাস্তাঘাট নাই। এটা তো কি বলবো, এটাকে অন্যায়, অত্যাচার হয়ে যাচ্ছে। এই জন্য এই এলাকার প্রতি বিশেষ চাইরের অত্র এলাকায় স্পেশাল একটা প্রকল্প করে। আপনার এলাকায় নতুন এমপি কিন্তু 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, মন্ত্রীর কাছে কি বলার আছে এই রাস্তাগুলো? মন্ত্রী মহোদয় উদ্যোগ নিচ্ছেন, আমরা তো উনাকে জনসভার সব বিষয় বলেছি, উনিও ওয়াকিবহাল, উনি উদ্যোগ নিচ্ছেন। আসল কথাটা হলো আমাদের সরকারও তো সীমাবদ্ধতা আছে। আলাদা একটা প্রকল্প সিলেট বিভাগের জন্য করা হচ্ছে, সকল রোড প্রশস্তকরণ একটা প্রকল্প। আর একটা নতুন আইডিভুক্ত যত রাস্তা আছে সবগুলা নিয়ে আলাদা একটা ডিপিপি করা হচ্ছে। এই অর্থ বছরের প্রকল্প গোয়েনঘাট থেকে জাফলং এর রাস্তা, গোয়েনঘাট থেকে জাফলং, জৈন্তাপুর হয়ে জাফলং, এটা ওই যে গ্রামীণ অভ্যন্তরীণ রোড।
মেইন সড়ক থেকে গ্রামের দিকে যে রোড গুলা গেছে এগুলা ভয়াবহ। আরেকটা কারণ হচ্ছে কি, এটা বলতেই হয়, এই যে বালুবাহী যে গাড়িগুলা এইগুলা নদীপথে না গিয়ে সড়ক পথে যাওয়ার কারণে আমাদের বিদ্যমান রাস্তা সর্বনাশ হয়ে যাচ্ছে। এখন আমরা শুধু সরকারকে দায়ী করি, সরকার রাস্তা করছে না, করলে 2 দিন পরে এটা ভেঙে যায়। কেন ভেঙে যায়? ওরা আবার দিনের বেলায় এই ট্রাক গুলা নিয়ে যায় না, রাতের 12টার পরে এই ট্রাক গুলা চলে, এতে করে সকল রাস্তা সর্বনাশ হয়ে অর্থাৎ যাচ্ছে। নদীপথে যদি ব্যবস্থাটা নেওয়া হয় তাহলে নদীপথে আছে, কিন্তু যে যারা কম বালু নেন পরিবহন বাই বা ওই যে আরেকটা আছে না, ওই যে কি গরুবাহী গাড়ি যেগুলা ডিআই গাড়ি, এইগুলা আমাদের রাস্তার সর্বনাশ হয়ে যাচ্ছে। এই জন্য একটাই কথা, আগামীতে আরসিসি ছাড়া কোনো উপায় নেই। সুন্দর কথা বলছেন, আরসিসি হোক রাস্তা বলুন এবং নদীপথেও তার পাশাপাশি হ্যাঁ, নদীপথ গুলা চলুক, এই পথে আরো যাক। খবর, শান্তিগঞ্জে রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জের খবর। রুস্তমকে হত্যা করা হয়েছে, জনগণ এটা বিরুদ্ধে হ্যাঁ ইয়ে করছেন, মানববন্ধন করছেন, এটা ভালো দিক। আর একটি সাহিত্য সংস্কৃতির খবর, শিশু সাহিত্যিক সুফিয়ান চৌধুরী এর ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচকদের অনুষ্ঠানে সংগঠক, লেখালেখি, সাহিত্য চর্চা যেন মিশে আছে তার অস্থিমজ্জায়। সুফিয়ান ভাই আসলে সুফিয়ান ভাই আমাদের চলাকার অ্যাডভোকেট সরাকার ছিলেন। উনি দেশের বাইরে থেকে সবসময় কিন্তু তার একটা না, উনি সারা জীবন আমেরিকায় আছেন, একজন মাটির মানুষ, একজন আলোকিত মানুষ। আমরা আমি আমার সুফিয়ান চৌধুরী ভাইয়ের জন্য উনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। যেখানে তাদের যেন দেখছেন, নামটা শুনে আলাদা মায়া লাগছে। লেখার ক্ষুরধার যেন আরো বাড়ে, আরো কিছু লেখা আমাদের উপহার দিবে, এই প্রত্যাশা রইল তার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপরে কোম্পানিগঞ্জে ভারতীয় গরু আটক। আপনার এই কোম্পানিগঞ্জে লেখা কোম্পানি ভারতীয় গরু আটক, গরু আসবে, গরু আটক হবে। আমরা চাইবো যে এই বিষয়টা গরু আটক হবে, এই খেলা দেখছি, কিন্তু আমরা চাইবো যে এলসির মাধ্যমে বৈধ প্রক্রিয়া এই বিজনেসটাকে নেওয়া যায় কিনা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এটা উদ্যোগ নেওয়া উচিত। এইটাই হলো কথা। অনেক বাজে খবরের মধ্যে একটা ভালো খবরও আছে। আমরা সরকারকে 400 কোটি টাকা ভ্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এনামুল খান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নিজেরাই উদ্যোগ দিয়ে 400 কোটি টাকা ভ্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারা। এটা একটা শুভ সংবাদ। দেশের সরকার তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে চলে, আপনারা ভ্যাট দিবেন, আরো উৎসাহিত করছেন গভর্নমেন্টকে, এটা ধন্যবাদ জানাই। আমি মনে করি আপনার সাথে তার দিয়ে এই ধরনের যারা সহ উদ্যোগে যাদের উপর ভ্যাট বর্তায় তারা যেন সহ উদ্যোগে দেয়, তাহলে দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আরো অবশ্যই। সরকারের বাইরে থেকে ঋণ করে দেশ উন্নয়ন করবে কেন? আমাদের টাকায় আর সামষ্টিক উন্নয়ন ভাই। তাহলে আমরা কাজীর বাজার শেষ করি, আর একটি সিলেটের স্থানীয় যদি হাতে নিচ্ছি সিলেট মিরর। সিলেট মিররে একটু ব্যতিক্রম ধর্মী খবর আসছে, অন্য পত্রিকায় সেটা আসেনি। হেফাজতের ডাকে জোট বাঁধছে 7 ইসলামী দল, অর্থাৎ রাজনৈতিক ইসলামিক দলের মধ্যে আরেকটু ভাঙ্গন। এবং আর আগে ছিল তো 11 দল, এখন 7 ইসলামী দল আবার এক হচ্ছেন। যাই হোক, নতুন মেরুকরণ, রাজনৈতিক ভাঙ্গন এটা বলা হয়, দলের ভাঙ্গন, ভাঙ্গন বা নতুন মেরুকরণ বলা যায় কি, যুগের প্রেক্ষিতে অনেক মেরুকরণ। আরো খবর, গ্রেটেস্ট শো অন আর্থ এর পর্দা নামছে কাল। সমাপনী অনুষ্ঠানে থাকছে জমকালো আয়োজন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সিলেট মিরর জাতীয় পত্রিকার মতো করে খবরটি করেছে। চমৎকার সুন্দর নিউজ করেছে। বিশ্বকাপ খেলাকে নিয়ে সবাই সৌন্দর্য মণ্ডিত নিউজ দেখলাম। বিশ্বজয়ের বিশেষ আংটি দেবে ফিফা। আরো একটা সুন্দর একটা আংটি এখানে আছে, এটা ফিফা দিবে, এটা চ্যাম্পিয়নকে। সিলেট সেমিনারে উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের প্রকৃত অর্থেই সম্প্রীতির জীবন্ত উদাহরণ। আসলেই আমরা একটা সম্প্রীতির দেশ বাংলাদেশ করে থাকি। হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে গত 2 দিনে এবার তো ব্যাপক আড়ম্বরপূর্ণভাবে রথযাত্রা উদযাপিত হচ্ছে এবং রাষ্ট্র দেশের পক্ষ থেকে তাদেরকে যাবতীয় নিরাপত্তা সহযোগিতা দেওয়া হচ্ছে। নাই বা ধর্মীয় অনুমতি শুধু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ, সর্বস্তরে ছড়িয়ে গেছে। সিলেটের লামাবাজার রোডটা যেন জনাকীর্ণ অবস্থায় ছিল, মানে হেঁটে যাওয়ার পথ। এবার গ্রামীণ পর্যায়ে আমি অনেক জায়গায় দেখছি রথযাত্রা মানে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। এটা অবশ্য যার যার ধর্ম তার পালন করবে, হ্যাঁ, যার যে সহাবস্থানে আমরা থাকবো, এটা আমরা চাই। সহযোগিতার মধ্য দিয়ে সমাজের সুন্দর বিনির্মাণের মধ্যে দিয়ে আমরা চলতে পারি। আরো খবর, শ্মশান কমপ্লেক্স উদ্বোধনকালে প্রবাসী কল্যাণ সিলেটের উন্নয়ন সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে পত্রিকা। এটা একটা আগের পত্রিকায় বলেছি,
নিউজটা বিভিন্ন পত্রিকায় ডাবল কলামে দিয়েছেন, এটার জন্য ধন্যবাদ। 2.5 কোটি টাকার 4 নৌ অ্যাম্বুলেন্স অবহেলায় বিনিষ্ট। এটি কোথায়? কেনা হয় কিন্তু সেগুলো সুনামগঞ্জে। সুনামগঞ্জের বিস্তীর্ণ না, সুনামগঞ্জ হাওর এলাকা, তার জন্য কি নৌ অ্যাম্বুলেন্স, এটা অবহেলায় বিনষ্ট হবে কেন? নৌ অ্যাম্বুলেন্স এগুলা রিপেয়ারিং করে এগুলাকে কাজে লাগে, এগুলা সাশ্রয়ী, এই দেখে নষ্ট হয়ে যাচ্ছে। 2.5 কোটি টাকার যে নৌ অ্যাম্বুলেন্স গুলো নষ্ট হয়ে আছে, এটা অবহেলায় নষ্ট হওয়া। ওই যে একটা না, অ্যাম্বুলেন্স গুলা অনেক জায়গায় এগুলা নষ্ট হয়ে যাচ্ছে। এটা স্বাস্থ্য ডিপার্টমেন্টের নতুন পরিকল্পনা হচ্ছে এবং বাজেটও দেওয়া হচ্ছে। আমি মনে করি এই অর্থ বছর এইগুলা হবে। আমরাও দাবি জানাচ্ছি যে সংশ্লিষ্ট দপ্তর উদ্যোগ নিয়ে এই সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করবেন। রাস্তার বেহাল অবস্থার কথা আমরা মৌলভীবাজারে খবর পড়লাম, গোয়াইনঘাটের। এখন আসলে হবিগঞ্জের সড়কে ধস, ট্রাক উল্টে 16 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ। হবিগঞ্জের চুনারুঘাট রোড, সাতছড়ি, এখানেও বালুর সমাহার। ওই যে বর্ডার এলাকা থেকে বালু আসে, রাস্তা ভেঙে যায়। তো যাই হোক, সবগুলা রোডে পর্যায়ক্রমে সরকার এটা করা উচিত, রোড ডিভাইডার দেওয়া উচিত। রোড ডিভাইডার ছাড়া পৃথিবীর কোন দেশে রোড ডিভাইডার রোড আছে কিনা আমার জানা নেই। তবে মুখোমুখি রোড এটা দুর্ঘটনার প্রধানতম কারণ। এই জন্য রোড ডিভাইডার, এই যে কি বলে চুনারুঘাট, এটা খুব গুরুত্বপূর্ণ রোড, এখানে রোড ডিভাইডার দরকার। এবং এই রোডটাই ছিল কিন্তু ঢাকাতে যাওয়ার পথ, কিন্তু এখন তো আরেকটা পথ হওয়াতে কিছুটা হলেও রক্ষা পেয়েছে। ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশের রাস্তাঘাট উন্নত করতে হবে। ক্রাশ প্রোগ্রাম দরকার হয়, স্পেশাল করে টাস্কফোর্স গঠন করে রাস্তাঘাট গভর্নমেন্ট উন্নত করে দেন, আর আমাদের নদীগুলা খনন করে তাদের নৌ চলাচল চ্যানেল সৃষ্টি করে দেন। কিছু কিছু এলাকায় ওই যে আমাদের রেল যোগাযোগ এটা করা উচিত। আসলে যাতায়াতের ব্যবস্থা যদি উন্নত হয়, আর যদি আমাদের বিদ্যুৎ ব্যবস্থাটা এবং বিদ্যুৎ এবং গ্যাস, আর শুধু আমরা ঢাকামুখী হবে তাহলে কিন্তু ঢাকায় তো মানব জোট লেগে যাচ্ছে, বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। সব এলাকায় ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হোক। অন্যদিকে কি করা উচিত, এই যে প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে প্রদেশ করে যার বাজেট তার এলাকায় যে তাদেরকে উন্নয়ন এবং ক্ষমতার দায়িত্ব দিয়ে দেওয়া হোক। কারণ মানুষকে গ্রামমুখী করতে হবে, শহর কেন্দ্রিক করলে হবে না। সবকিছু বিন্যস্ত করলে একটা দুর্ঘটনা ঘটলে শত শত লোক মারা যায়। কেন আমরা দুর্ঘটনা প্রবণতা বাড়াবো কেন? মানুষকে যার যার অবস্থানে রাস্তাঘাট করে দেয়। শুনবো, শেখ হাসিনাকে প্রত্যাবর্তন অনুরোধ পর্যালোচনা করছে ভারত। খুব বড় বড় সুর আসছে, উঠেছে কিন্তু সামাজিক মিডিয়ায় যে ডিসেম্বরে শেখ হাসিনা, কয়েকদিন থেকে তো ব্যাপক আকারে এটা আলোচনা হচ্ছে, যার যার লেগে দেখছেন প্রত্যাবর্তন নিয়ে পর্যালোচনা হচ্ছে ভারতের, সেটারও একটা দেখলাম। খবরটি গুজব নয়, তার প্রমাণ হচ্ছে এটা হচ্ছে। নিশ্চয়ই এটা নিয়ে তো তাদের পরিকল্পনা চলছে। তবে আমরা একটি ভালো খবর, কালকে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে ব্যাটে বলে দাপট দেখিয়ে সিরিজে ফিরল টাইগাররা। যে জিম্বাবুয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে কিন্তু নাস্তানাবুদ করেছে বাংলাদেশের দল। জনগণের প্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। আর্চ সেতুর উদ্বোধন, এই বিষয়টা আনছেন, জগন্নাথপুরে আর্চ সেতু, এটা দেখতে নান্দনিক এবং নিচে সম্ভবত কোনো পিলার নাই, নৌকা চলাচল করবে। এই আর্চ সেতুগুলা আমাদের পর্যটন এলাকা, আমি অনেক আগ থেকে বলে আসছি, পর্যটন শুধু আল্লাহর দেওয়া সৌন্দর্য আপনারা দেখবেন, মানব সৃষ্ট সৌন্দর্য তৈরি করতে হবে। প্রতিটা কাজে, বিল্ডিং এ, রাস্তায়, ব্রিজে নান্দনিক রূপ দিতে হবে, তবে পর্যটকরা আরো আকৃষ্ট হবে, এখানে আসবে, ছবি তুলবে। যেমন ওই যে সুনামগঞ্জের বিশ্বপুরে বোয়াল চত্বর একজন ইউএনও সব করেছিলেন, একটা বোয়াল মাছের ছবি দিয়ে, এখানে শত শত লোক যাচ্ছে ওখানে ছবি তুলছেন। হ্যাঁ, এই আমাদের গোয়েঙ্কার, জাফলং, বিস্তাকান্তি, এই সমস্ত এলাকায় এই ধরনের নান্দনিক কিছু করতে হবে। শুধু দত বাঁধা সবকিছু, একটা ব্রিজ করবেন, এটা সৌন্দর্যের মধ্যে দিয়ে করেন, নান্দনিকতা বাড়াতে তেমন টাকা লাগে না। সুনামগঞ্জের এমপি আমি এই জন্য ধন্যবাদ জানাই যে এই জগন্নাথপুর শহরের মধ্যে যেটা হয়েছে, ওই এলাকায় এমপি সাহেব উদ্বোধন করেছেন। এটার জন্য আমি এমপি সাহেবকে অনুরোধ জানাবো, আপনি আগামীতে এই ধরনের নান্দনিক ব্রিজ, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর অবশ্যই দেখতে খুব নান্দনিক রূপ, এটা সৌন্দর্য। আরো খবর করি, জগদল আবারও সুনামগঞ্জের। 8 কোটি টাকার হাসপাতাল পূর্ণাঙ্গ চালু হয়নি 11 বছরেও। আসলে সৃষ্টি হয়, জগদল তো হুরাইয়ের একটি গুরুত্বপূর্ণ এলাকা। 8 কোটি টাকা, এটা সম্ভবত আমরা যেটা বলি পল্লী হসপিটাল হবে। টাকা পায় সুনামগঞ্জের ধীরাই উপজেলার জগদল 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল
2 দফা উদ্বোধনের পরেও 11 বছরে পূর্ণাঙ্গভাবে এখনো চালু হয়। এটা পূর্ণাঙ্গ হওয়া উচিত, কারণ এখানে এই এলাকা হাওর এলাকা, এই এলাকার মানুষকে সুচিকিৎসা দেওয়ার জন্য এখানে রাস্তাঘাট যেহেতু খারাপ, এই হসপিটালটা করা হয়েছে। এইটাকে বর্তমান বাজেটে অন্তর্ভুক্ত করে জরুরি ভিত্তিতে এটারে যুগ উপযোগী বা তার সকল প্রয়োজন চাহিদা মিট আপ করে এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে এই যে সুযোগ করা প্রশাসনিক কিছু জটিলতার কারণে মানব সেবাটা হচ্ছে না, অথচ আমাদের অবকাঠামো তৈরি হয়ে আছে কিন্তু চিকিৎসা সেবা নিতে পারছি এটা না। অনেক কারণ আছে। আমাদের মূল হইল কি, আমরা লাঙ্কিতার দৌরাত্ম আর সবকিছু ডাকামুখিতা, ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া সবাই বসে থাকেন। সিদ্ধান্তগুলো নিজ লেভেলে কিছু দিতে হবে। যেহেতু বিভাগ আছে, বিভাগীয় কমিশনার আছে, স্বাস্থ্য বিভাগীয় প্রধান আছেন, উনাদের লেভেলে কিছু সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে, বাজেট ছেড়ে দিতে হবে, উনারা নিজ উদ্যোগে এই কাজগুলো করতে হবে। আর সবশেষে যে একটি খবর পড়ি, আমরা সময় আমাদেরকে আর এগোতে দিবে না। আচ্ছা, বাসদের শিক্ষা শিবিরে রাজ্জাকুজ্জামান রতন একজন ভালো রাজনীতিবিদ, শুধু শাসক পাল্টালে হবে না, ব্যবস্থার পরিবর্তন করতে হবে, সুন্দর একটি কথা। সেটাই, সিস্টেমের পরিবর্তন না হলে ব্যক্তি অদল বদল করলে তো হবে না, সিস্টেমের পরিবর্তন দরকার আছে। কারণ যুগের চাহিদা বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, আমাদের দেশে মানব সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানুষকে মানব সম্পদের রূপ দিতে হবে। এই জন্য কি করতে হবে, সিস্টেমের আপডেট পার্সন দরকার। উনি যেটা বলেছেন এটার সাথে আমরা একত্রতা পোষণ করি। আরেকটি খবর পরে শেষ করব। এই যে মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি প্রদান, এই ছাত্ররা তারা জনগোষ্ঠীর কিন্তু অংশ ছিল, এটা আমাদের সমাজে মনে করেন উপজাতি সম্প্রদায়, আমরা কে বলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তারা তাদের উন্নয়নে তারা সংগঠনের প্রকৃতি যে এটা অনেক আগ থেকে তারা দিয়ে আসছেন, এটা যে চলমান রাখছেন এটার জন্য ধন্যবাদ। তারা ব্যক্তি পর্যায় থেকে এটা আগামীতে এটাকে আরো একটু বিকশিত করা দরকার বলে আসলে এই ধরনের অনুষ্ঠান একটা অঞ্চলকে, একটা গোষ্ঠীকে কিন্তু অগ্রসর করে দেয়। এটা একটা উদাহরণের স্বরূপ। এই জন্য শেষ খবরটি একটি ভালো খবর দিয়ে আমরা শেষ করছি। তারা এই বৃত্তি প্রদান যেটা শুরু করেছিল এটা চলমান থাকবে, এটা চলমান থাকবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে অনুদান দিয়ে সহযোগিতা করা হয়। আমরা আরো অগ্রসর হতে পারছি না। আবার আর কোনো পত্রিকা রইল কিনা না শেষ? প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা আরো কিছু বিশ্লেষণ করতে পারতাম, সেটা পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আগামীকালকে আবারও ভিন্ন পত্রিকা নিয়ে, অন্য নতুন 3টি পত্রিকা নিয়ে, নতুন অতিথিকে নিয়ে আবারও যথাসময়ে আমরা হাজির হবো শিল্পী স্টুডিওতে। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং আমি শিল্পী কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে সিলেটের মানুষের যাদের যে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে এই যে সংবাদ বিশ্লেষণের ব্যবস্থা করেন, বিশেষ করে সিলেটের তাজা খবরগুলো প্রতিদিন জনস্বার্থে আমি বলবো, কি স্পন্সর পাচ্ছেন, এত কষ্ট করে শ্রম মেধা দিয়ে আপনারা যে চালিয়ে যাচ্ছেন, এটার জন্য আমার পক্ষ থেকে এবং আমার দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে ইতিরেখা টানছি। আল্লাহ।